মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা হাসনাত। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় 2 মহাসড়ক অবরোধ, থানা, ইউএনও ও নির্বাচনী অফিসে ভাঙচুর ও আগুন, বাগেরহাটে হরতাল। এবং 1 দশকও শেষ হয়নি খুলনার শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণের কাজ, কয়েক দফায় বাড়ানো হয় সময়, 99 কোটি খরচ পৌঁছেছে 259 কোটিতে, বেড়েছে ভোগান্তি। দর্শক শুনছিলেন শিরোনাম। নিডো স্কুল এজ 5+ থাকা দরকারি ভিটামিন ও মিনারেল স্কুল বয়সী শিশুর ফোকাস ও মেমোরি, দৃষ্টিশক্তি এবং এনার্জি ধরে রাখতে সহায়তা করে। এবারে বিস্তারিত। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে ফরিদপুরে ভাঙ্গা পৌরসভা, থানা এবং ইউএনও ও থানা নির্বাচনী অফিসে হামলা ও আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। বেশ কয়েকটি গাড়িতেও আগুন দেওয়া হয়। ঢাকা খুলনা, ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এদিকে বাগেরহাটের 4টি সংসদীয় আসন কমিয়ে 3টি করার প্রতিবাদে দ্বিতীয় ধাপে জেলায় চলছে হরতাল। ডেস্ক রিপোর্ট। ফরিদপুর 4 আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছে ফরিদপুরের আলগী ও হামিরদি ইউনিয়নের মানুষ। ভাঙ্গা থানায় হামলা চালিয়ে অন্তত 6টি গাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষোভকারীরা। পরে ভাঙ্গা পৌরসভা, ইউনো ও থানা নির্বাচনী অফিসে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। এসব অফিসের সামনে কাঠ, বাঁশ ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। আমাদের অস্তিত্ব, আমাদের মাটি আমাদের কাছে আপনার ফিরে দিন, এটাই আপনাদের কাছে আমাদের দাবি। যে কোনো মূল্যে আমরা আমাদের মাটি রক্ষা করবো। স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথা বলেছেন, তিনি সরাসরি আইন প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন। আমরা জনতাই ক্ষমতার উৎস। আপনাকে বলে দিতে চাই, জনগণকে চেতাবেন না, শেখ হাসিনার চেয়ে ভয়ঙ্কর খারাপ অবস্থা হবে আপনাদের। সকালে 5 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, এপিপি ও পুলিশ উপজেলার হামিরদি ও আলগী ইউনিয়নের বিভিন্ন মোড়ে মোড়ে টহল দেয়। তারা চলে গেলে সড়কে জড়ো হতে থাকে স্থানীয়রা। অবরোধ করে ঢাকা খুলনা, ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বিভিন্ন স্থান। এই ভাঙ্গা থানার দিকে 1 ইঞ্চি মাটি আমরা নগরকান্দাকে জিথাই মনাইয়া দাও, আমরা দিব না। এদিকে বাগেরহাটের 4টি সংসদীয় আসন কমিয়ে 3টি করার প্রতিবাদে দ্বিতীয় ধাপে হরতাল ও অবরোধ পালন করছে স্থানীয়রা। জেলা প্রশাসনের কার্যালয়ের প্রধান ফটক আটকে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। বন্ধ রয়েছে সব সরকারি অফিস আদালত, তবে খোলা রয়েছে শহরের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। আসন আমরা পুনর্বহাল চাই। একটি ব্লক বিলুপ্ত করে যে গেজেট প্রকাশ করা হয়েছে, এটা আমরা মানি না। 3 দিনের হরতাল ডাকা হলেও দুপুরে সংবাদ সম্মেলনে জানানো হয়, দুর্গাপূজার কারণে আগামী 2 দিনের হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। জেলার সব নির্বাচনী অফিস সকাল 9টা থেকে দুপুর 11টা পর্যন্ত ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারীরা। যে আগামী 2 দিনে আমাদের যে অর্ধ দিবস হরতাল 16-17 তারিখে ছিল, সেটি আমরা প্রত্যাহার করে আমরা বাগেরহাটের জেলা এবং উপজেলায় যে কয়টি নির্বাচন কমিশনারের অফিস আছে, সেই অফিসে আমরা অবস্থান কর্মসূচি গ্রহণ করেছি। এদিকে বহির্নোঙ্গরে কার্যক্রম স্বাভাবিক থাকলেও হরতালের কারণে বন্ধ রয়েছে বিসিক শিল্পনগরী, মোংলা ইপিজেড সহ শিল্পাঞ্চলের কার্যক্রমও। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। দর্শক, কিছুক্ষণ আগে ফরিদপুর, বাগেরহাট ও মোংলা থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানিয়েছেন আমাদের সহকর্মীরা। সকাল থেকে কিন্তু এই মহাসড়কে যান চলাচল করলেও বেলা 12টার পর থেকে কিন্তু হঠাৎ করেই এই আলগী এবং হামিদি ইউনিয়নবাসী ক্ষিপ্ত হয় এবং তারা সড়কে নেমে আসে। সড়কে নেমে এসে কিন্তু তারা মুহুর্মুহু স্লোগান দিতে থাকে এবং একটি কথা তারা স্পষ্ট আবারও জানাতে চায়, এই 4 থেকে যে দুইটি ইউনিয়নকে কেটে নিয়ে ফরিদপুর 2-এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তার প্রতিবাদ করতে থাকে এবং মহাসড়কে হাজার হাজার সাধারণ জনগণ কিন্তু আপনার বের হয়ে আসে এবং উত্তেজিত জনতা একটি সময় ভাঙ্গা থানা সহ 4টি সরকারি স্থাপনার ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটায়। মঙ্গল এবং বুধবার এই 2 দিন যে হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, সেটি কিন্তু প্রত্যাহার করে নেওয়া হয়েছে। দুর্গা উৎসব উপলক্ষে এবং ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির কথা বিবেচনা করে সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক এম.এ. সালাম বিকাল 3:30টায় এই কর্মসূচি আর করে নেয়। এই কর্মসূচির পরিবর্তে তারা কিন্তু আগামী মঙ্গল এবং বুধবার সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত জেলার নির্বাচন অফিস অবরোধ
কর্মসূচি পালন করবে বলে আমাদেরকে জানিয়েছেন। হরতালের আংশিক প্রভাব পড়েছে মংলা সমুদ্র বন্দরের উপরে। মংলা বন্দরে বর্তমানে দেশি বিদেশি 9টি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে। এই সকল জাহাজে সার, ক্লিংকার এবং তরল জাতীয় গ্যাস সহ বিভিন্ন ধরনের পণ্য রয়েছে। এই সকল জাহাজে স্বাভাবিক কার্যক্রম চললেও বিশেষ করে পণ্য খালাস বিভাগে চলছে এবং বন্দর জেটির অভ্যন্তর কার্যক্রম চলছে। কিন্তু বন্দর থেকে পণ্যবাহী কোন ট্রাক সড়ক পথে দেশের কোথাও কোনো জেলায় বা কোনো বিভাগে যাতায়াত করতে পারছে না। এবারে খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। খুলনার অন্যতম প্রবেশদ্বার শিপইয়ার্ড সড়ক নিয়ে জটিলতা কাটছেই না। এক দশকে কমপক্ষে 3বার ব্যয় এবং সময় বাড়ানো হলেও শেষ হয়নি সড়কটির প্রশস্ত করার কাজ। এখন ঠিকাদারি প্রতিষ্ঠানের মামলায় প্রকল্পের ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়েছে, আর এতে ভোগান্তি বেড়েই চলেছে সাধারণ মানুষের। SM মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। শিপইয়ার্ড সড়ক প্রকল্প অনুমোদিত হয় 2013 সালে। প্রথমে ব্যয় ধরা হয়েছিল প্রায় 99 কোটি টাকা, কিন্তু সময় মতো কাজ শুরু না হওয়ায় সংশোধিত প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 259 কোটি টাকায়। সর্বশেষ 2022 সালের জানুয়ারিতে 4 লেনের সড়কের কাজের দায়িত্ব পায় মাহবুব ব্রাদার্স প্রাইভেট লিমিটেড। কিন্তু নির্ধারিত সময়ের 1 বছরের বেশি পেরিয়ে গেলেও অর্ধেকও কাজ শেষ হয়নি। সিটি কর্পোরেশনকে দিয়ে এবং স্থানীয় যে রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের অবহেলার কারণে আমরা এই যে এলাকাবাসী দীর্ঘদিন ধরে 1 যুগ ধরে ভোগান্তি শিকার হচ্ছে। গাড়ি ঘোড়া চালাই আমরা, এতে আমাদের গাড়ি ঘোড়া অনেক সমস্যা হয়ে যাচ্ছে। মেরুদণ্ডের হাড় থেকে মাজার কোমর পর্যন্ত ভেঙে যায়, তবুও চলতে হয়। ভোগান্তি তো আমাদের প্রতিনিয়ত একটা কন্টিনিউ হয়ে গেছে, যা অবস্থায় পরিণত। প্রায় 4 কিলোমিটার শিপইয়ার্ড সড়কে যান চলাচল এখন দুঃসাধ্য। বড় বড় গর্ত আর খানাখন্দে ভরা সড়কে প্রায় ঘটছে দুর্ঘটনা। একটি নিরাপদ সড়কের দাবিতে 1 দশকে 20টিরও বেশি মানববন্ধন করেছে এলাকাবাসী। কেডিএ নামে যে প্রতিষ্ঠানটি এই সড়কের কাজ করার জন্য তত্ত্বাবধানে রয়েছে, তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এই কাজকে কেন্দ্র করে 70 কোটি টাকা লুটপাট হয়ে গেছে। 30% কাজ এখানে হয় নাই। যে প্রতিষ্ঠান কেডিএ বিল দিয়েছে তাদেরকে আজকে বিচারের আয়ত্তে আনতে হবে। নির্ধারিত সময়ে কাজ শেষ না হয় গত 7 আগস্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করে নিরাপত্তা জামানত বাজেয়াপ্ত করার উদ্যোগ নেয় কেডিএ। কিন্তু উল্টো 60 কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এমন রশি টানাটানিতে ক্ষুব্ধ নাগরিক সংগঠনের প্রতিনিধিরা। যে আজকের যে শিশুর বয়স 12 বছর, সেই অঞ্চলে পাকা রাস্তা দেখে নাই, যে জন্ম থেকেই হচ্ছে এই সড়কের এই অবস্থা দেখেছে। সুতরাং এই যে দীর্ঘসূত্রিতা কাজের এবং একাধিকবার আমরা জানি যে প্রকল্প মেয়াদ বৃদ্ধি পেয়েছে এবং 2.5 গুণেরও বেশি প্রকল্প খরচ বৃদ্ধি পেয়েছে। ক্যামেরায় কথা বলতে নারাজ কেডিএ কর্তৃপক্ষ, তবে জানিয়েছে নতুন করে 24 আগস্ট দরপত্র আহ্বান করা হয়েছে, যা জমাদানের শেষ তারিখ 22 সেপ্টেম্বর। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু, সিনেট ছাত্র প্রতিনিধি এবং হল সংসদ নির্বাচনে বৃষ্টির মধ্যেই প্রচারে নেমেছেন প্রার্থীরা। তারা বলছেন, গতকাল ব্যালট নম্বর দেওয়ার পর থেকে বৃষ্টি চলছে, এতে প্রচার চালানো যাচ্ছে না। আচরণবিধিতে একাডেমিক ভবনে প্রচারের অনুমতি নেই, কিন্তু বৃষ্টির কারণে বেশিরভাগ শিক্ষার্থী এইসব জায়গাতেই রয়েছে। এদিকে প্রচার শুরু হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। রাকসু ও হল সংসদ নির্বাচনে 39 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এবারে মোট ভোটার 28,905 জন, ভিপি পদে 18, জিএস পদে 14 এবং এজিএস পদে 16 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ করা হয়েছে। সকাল 9:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ চলে। এখন পর্যন্ত সব মিলে 67 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর আগে গতকাল প্রথম দিনে মনোনয়ন ফর্ম নিয়েছেন 7 ভিপি প্রার্থী সহ 28 জন। আবাসন সংকট, শাটল সহ শিক্ষার্থীদের নানামুখী সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন বিভিন্ন পদপ্রার্থীরা। চাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম চলবে আগামীকাল পর্যন্ত। জমা নেওয়া হবে 17 সেপ্টেম্বর পর্যন্ত। 21 সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। 25 সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। ভোট গ্রহণ হবে 12 অক্টোবর। চাকসু নির্বাচনে মোট ভোটার 27,634 জন।
আমাদের যেহেতু হল সংসদে কোনো ক্যারিয়ার বিষয়ক সম্পাদক নেই, সো অবভিয়াসলি এটাই হলো আপনার রিলেভেন্ট পোস্ট এই সেক্টরে। সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদকে দাঁড়াচ্ছি, নির্বাচন করছি। নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করতেছে এবং ছাত্রদের সাথে সাথে ছাত্রীদের উপস্থিতি আছে। যদিও ছাত্রীদের উপস্থিতি কিছুটা কম, ধারণা করি যে পরিবেশ এবং আবহাওয়া ভালো হলে তারা হয়তো আরও আসবে এবং কালকে তো সময় আছেই এবং আমরা আগামীকালকে আরও বেশি এক্সপেক্ট করতেছি এবং আমাদের বুথ সংখ্যা আরও বাড়াবো। চট্টগ্রামের দোহাজারীতে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশায় থাকা একই পরিবারের বউ শাশুড়ি সহ 3 জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও অন্তত 10 জন। সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চান্দনা এসে দোহাজারী পৌরসভার সোনাই বর্তল বাঁকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফাতেমা বেগম, তার পুত্রবধূ শামীমা আক্তার এবং মোহাম্মদ শরীফ। নিহতরা সিএনজি অটোরিকশার মাধ্যমে দোহাজারী থেকে ডাক্তার দেখিয়ে চান্দনা পৌরসভা এলাকার নিজ বাড়িতে যাচ্ছিলেন। আহতদের প্রথমে স্থানীয় মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনা কবলিত সিএনজি গাড়ি এবং ঘাতক ঈগল পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। এর আগে গতকাল রাতে যশোর ঢাকা মহাসড়কের ভাঙ্গুড়া বাজারের কাছে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা ও সেবক দলের সাবেক এক কেন্দ্রীয় নেতাসহ 3 জন নিহত হয়েছেন। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং কয়েকদিনের ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বেড়েছে। এতে সকাল 6টার দিকে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানির স্তর রেকর্ড করা হয় 52.18 সেন্টিমিটার, যা বিপদসীমার 3 সেন্টিমিটার বেশি। পানি নিয়ন্ত্রণে ব্যারেজের 44টি জলকপাট খুলে রেখেছে কর্তৃপক্ষ। দর্শক, কিছুক্ষণ আগে তিস্তার পানি বৃদ্ধির সবশেষ অবস্থা জানিয়েছেন আমাদের সহকর্মী মঞ্জুরুল আলম। কয়েকদিনের ভারী বর্ষণ এবং উজানের পাহাড় ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমার 3 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল আজ সকালবেলা, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে পানি কমতে শুরু করে। বর্তমানে বিপদসীমার 11 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে, এভাবে পানি কমতে থাকলে নিম্ন অঞ্চলে যে পানি ঢুকেছিল তা কিন্তু আর বন্যায় রূপান্তরিত হবে না। তবে আমরা স্থানীয় জনসাধারণের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে পানি কমলেও এখানে কিন্তু ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। তারা বলছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এই অঞ্চলে যে হঠাৎ করে বন্যা হয় এবং ভারতের যে একতরফা পানি যে তারা ছেড়ে দেয় আমাদের বর্ষাকালে, সেখান থেকে তারা কিন্তু পরিত্রাণ পাবে। আজ থেকে পদ্মা সেতুতে শুরু হয়েছে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায়। এই ব্যবস্থায় গাড়ি থামানো ছাড়াই নির্ধারিত লেন ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করে সেতু পার হওয়া যাবে। আপাতত পাইলটিং আকারে চালু হলো আধুনিক ননস্টপ ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম। এতে আগে থেকে রেজিস্ট্রেশন করা গাড়িগুলো ইটিসি লেন ব্যবহার করে 30 কিলোমিটার গতিতে টোল প্লাজা পেরিয়ে যেতে পারবে। আপাতত একটি ব্যাংক এই সেবা দিচ্ছে। শিক্ষার্থী সংকটে বেহাল গাইবান্ধার 6 দশকের প্রাচীন KN রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়। 6 জন শিক্ষকের বিপরীতে স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 60 জন, যাদের বেশিরভাগই থাকে অনুপস্থিত। এমনকি শিক্ষকরা বেতনের টাকা দিয়ে টিফিনের ব্যবস্থা করেও স্কুলমুখী করতে পারেনি শিক্ষার্থীদের। গাইবান্ধার জেলা রিপোর্টার সিদ্দিক আলম দয়ালের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গাইবান্ধা শহরের প্রাণকেন্দ্রে এই স্কুলটি 1963 সালে প্রতিষ্ঠিত হলেও জাতীয়করণ করা হয় 1973 সালে। বিশাল ভবন, সুন্দর মনোরম পরিবেশ, পর্যাপ্ত শিক্ষা উপকরণ সহ সব ধরনের সুযোগ সুবিধা থাকলেও সংকট শুধু শিক্ষার্থীর। শিশু শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত 6টি শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা মাত্র 60 জন। 60 জন শিক্ষার্থীর অনুকূলে হেড টিচার সহ শিক্ষক আছেন 6 জন, যার সিংহভাগই থাকেন অনুপস্থিত। শিক্ষার্থীদের উপস্থিতির জন্য স্কুল বেতনের টাকা দিয়ে খিচুড়ির আয়োজন করেও কোনো ফল পাওয়া যায়নি বলে জানান শিক্ষকরা। এখানে অনেক বেশি স্কুল, কিন্ডারগার্টেন থেকে শুরু করে আপনার হচ্ছে প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে পাশাপাশি 4টা প্রাথমিক বিদ্যালয় আছে, 3-4টা আপনার কিন্ডারগার্টেন আছে। কোনো শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা 6 থেকে 7 জন। শিক্ষার্থীরা স্কুলে না থাকলে কোনো দিন ক্লাসও থাকে বন্ধ। এ সংকটের জন্য স্কুল শিক্ষার নিম্ন মানকে দায়ী করলেন অভিভাবক ও স্থানীয়রা। আমার বাচ্চাকে আমি দেবো, এটা নিশ্চয়তার ব্যাপার আছে না, গ্যারান্টি আছে না, সেই পরিবেশটা এখানে নাই। প্রাইভেট স্কুলে ছাত্রছাত্রীরা সবাই মানে যাচ্ছে, গার্জিয়ানরা প্রাইভেট স্কুলেই দিচ্ছে। মোমিনপাড়া আর এখানে আশেপাশে এই মিলেই যেগুলো হয়, হ্যাঁ, এছাড়া মানে এই ছাত্রগুলো সব মানে হয়ে যাচ্ছে,
ভাগ হয়ে যাচ্ছে। তবে প্রধান শিক্ষকের দাবি, স্কুলের আশেপাশে ভালো শিক্ষা প্রতিষ্ঠান থাকায় এ সংকটের সৃষ্টি হয়েছে। নিজ উদ্যোগে আমরা করি, খিচুড়িটা চালাই, প্রত্যেক শিক্ষক মাসিক একটা চাঁদা দিই, দেওয়ার পরে ওই চাঁদাটা দিয়ে আপনার ওই যে চাল, ডাল, তেল, পেঁয়াজ, মরিচ বা অন্যান্য সামগ্রী কেনা হয়। শিক্ষা কর্মকর্তাও স্কুলটির দুরবস্থার কথা স্বীকার করে হতাশা প্রকাশ করেন। পৌরসভার মধ্যে যেহেতু স্কুলটা, শিক্ষার্থী এতটা কেন কম হচ্ছে, এতটা কম হওয়ার কথা ছিল না। যেহেতু অনেক বছর ধরে এই স্কুলটার একই রকম অবস্থা, এই জন্য বলছি যে এটা আরো বিস্তারিত একটু জানতে হবে আমাকে। স্কুলটিতে শিক্ষার গুণগত মান উন্নয়নের দাবি স্থানীয়দের। মাছরাঙা, নিউজ ডেস্ক। পাবনায় সরকারি এডওয়ার্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম। কলেজের অধ্যক্ষ আব্দুল আওয়াল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল খালেক এবং রেল সচিবের সহধর্মিণী ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার তাহমিনা হোসেন। এই অনুষ্ঠানে কলেজের 1700 নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরে কলেজ ক্যাম্পাসে কলেজের রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে এক ভর্তা উৎসবেও যোগ দেন রেল সচিব। খুলনার বেসরকারি একটি ক্লিনিক থেকে 4 দিনের নবজাতক চুরির ঘটনা ঘটেছে। দুপুরে নগরীর রূপসা ট্রাফিক মোড়ে অবস্থিত ড্যাবস হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের 3য় তলা থেকে ওই নবজাতককে চুরি করা হয়। স্বজনরা জানান, বেলা 11:30টার দিকে ওষুধ খেয়ে শিশুটির মা ঘুমিয়ে পড়েন। এ সময় শিশুটি তার মায়ের নানির বিছানায় ছিল। আধা ঘন্টা পর ঘুম থেকে উঠে শিশুটিকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। গত শুক্রবার মোংলা থেকে আসা সুজন এবং ফারজানা দম্পতির ছেলে সন্তান হয়। পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ চলছে। শিশুটি উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে। 11টা বাজে ঔষধ দিয়েছে নার্স আমারে, আমি খাই নাই, কয় 12টা বাজে খাইতে হইবে। তা আমি কই 12টা বাজে যখন খাম তখন আমি একটু হওয়ার পরে আমি ঘুম পড়ে গেছি। আর আমার নানির কোলে ছিল বাবু, হের ওই পাশ দিয়ে নিয়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ যায় এবং ওই হাসপাতালে যে সিসিটিভি ফুটেজ আছে সেগুলো তারা অ্যানালাইসিস করতেছে এবং অ্যানালাইসিস করার পরে তারা অবশ্যই একটা সিদ্ধান্ত উপনীত হতে পারবে বলে আমরা আশা করছি। শারদীয় দুর্গোৎসব ঘিরে গোপালগঞ্জ এবং শেরপুরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। মন্দিরে মন্দিরে চলছে প্রতিমা তৈরির কাজ। উৎসব নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোপালগঞ্জের বিভিন্ন মন্দিরে চলছে প্রতিমা তৈরির কাজ। কোথাও চলছে খড়মাটি দিয়ে প্রতিমা তৈরি, আবার কোথাও চলছে রং তুলির টানে প্রতিমায় প্রাণ সঞ্চারের প্রস্তুতি। গোপালগঞ্জে এবার 1285টি মন্দিরে দেবী দুর্গার আরাধনা হবে। শেষ মুহূর্তে দিনরাত এক করে কাজ করছেন কারিগররা। এবার মজুরি কম, বলছেন তারা। অলরেডি আমাদের প্রতিমা গড়ানোর শেষ পর্যায়ে। আগামী সপ্তাহ থেকে আমাদের ডেকোরেশনের কাজ চলবে, এরপর লাইটিং। বর্তমান যে বাজার সবকিছুর দাম অনুভূতে আমাদের এই প্রতিমার দাম তেমন না। জীবন বাঁচার তাগিদে করাই লাগে, আমাদের ন্যায্য মূল্য আমরা পাই না। পূজায় এবার আলোকসজ্জা, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিন্নতা আনার চেষ্টা করেছেন আয়োজকরা। উৎসবকে নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। এবার যেন অতীতের ন্যায় আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে বন্ধুত্বসুলভ পরিবেশে আমাদের ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করতে পারি, আমরা সকলের সহযোগিতা কামনা করি। আশ্বস্ত করেছি যে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের জন্য যা যা করণীয় জেলা প্রশাসন গোপালগঞ্জ থেকে সকল কার্যক্রম গ্রহণ করা হবে। আমরা কন্ট্রোল রুমের মাধ্যমে যে কোনো আনটুওয়ার্ড সিচুয়েশন সঙ্গে সঙ্গে অ্যাড্রেস করতে পারি, সেই বিষয়টি নিষেধ করা হয়েছে। শেরপুরের 5 উপজেলায় এবার 179টি পূজা মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। নিপুণ হাতে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা। দুর্গা ছাড়াও কারিগররা গড়ছেন কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী আর অসুরের প্রতিমা। তবে কারিগরদের অভিযোগ, মাটিসহ অন্যান্য অনুষঙ্গের দাম আগের থেকে অনেক বেশি। সে তুলনায় দাম পাচ্ছেন না। পৈতৃক পেশাকে টিকিয়ে রাখার জন্যই এখনো কাজ করে যাচ্ছেন, বলেন তারা। এবার খের, সুতলি, কাঠবাঁশের দাম একটু বেশি, ওই তুলনায় মূর্তির দাম আগেগুলো একটু কম হয়ে গেছে। আমি অনেক লোক আসতে চাই না, কারণ দিন রাত 24 ঘন্টা খাটতে হয়, খাটনি হিসাবে দাম নাই। তবু আমগরে পেশা আমগরে করেই যেতে হয়।
আগামী 21 সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের দিন গণনা। 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়ে 1 অক্টোবর বিজয়া দশমীতে শেষ হবে দেবী দুর্গার আরাধনা। পঞ্জিকা মতে এবার দেবী দুর্গা ধরণীতে আসবেন গজে চড়ে এবং দোলায় চড়ে যাবেন কৈলাসে। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক। দুর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতি এবং অনুরোধের কারণে এই বছর ভারতে 1200 মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগ, বেসরকারি প্রতিষ্ঠান, নারী কৃষক এবং স্থানীয় এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, এবারে ভারতে ইলিশ পাঠানোর পরিমাণ গত বছরের তুলনায় অর্ধেকেরও কম। এছাড়া প্রবাসী বাঙালিদের দাবির প্রেক্ষিতে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে 11,000 মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। এ সময় তিনি আরও বলেন, গবাদি পশুকে এলএসডি মুক্ত করতে সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ সহ 4টি জেলায় সম্পূর্ণরূপে ভ্যাকসিনের আওতায় আনা হবে। ইতিমধ্যে এই ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতে পাঠাবার ব্যাপারটা দুর্গা পূজার সাথে সম্পৃক্ত হয়ে গেছে, গত 6 বছর ধরে হচ্ছে। ফলে সেখান থেকে অনুরোধ যখন আসে, এটা একটা আমরা সেখানে সেই সৌজন্য বোধের কারণে এবং খুবই কম দেয়া হয়েছে। খুলনার কয়রায় হরিণের মাংস এবং শিকারের ফাঁদ সহ মিজানুর রহমান নামের এক শিকারীকে আটক করেছে কোস্টগার্ড। গত মধ্যরাতে তাকে আটক করা হয়। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, ছোট আংটিহারা এলাকায় অভিযান চালিয়ে 103 কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা এবং প্রায় 300 মিটার দীর্ঘ হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়। মিজানুর রহমান নামের একজন হরিণ শিকারীকে আটক করা হয়। জব্দ পণ্য এবং আটক করা শিকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কয়রার আন্দারমানিক ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় 2 মহাসড়ক অবরোধ, থানা, ইউএনও ও নির্বাচনী অফিসে ভাঙচুর ও আগুন, বাগেরহাটে হরতাল। 1 দশকও শেষ হয়নি খুলনার শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণের কাজ, কয়েক দফায় বাড়ানো হয় সময়, 99 কোটির খরচ পৌঁছেছে 259 কোটিতে, বেড়েছে ভোগান্তি। এবং চলছে রাকসু নির্বাচনের প্রচার, ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজ, চাকসু নির্বাচনে দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফর্ম বিতরণ। দর্শক, এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী আয়োজন নিউজ শো সন্ধ্যা 6টায়। দেখার আমন্ত্রণ রইল।